আওয়ামী লীগ এমপি মন্ত্রীর দেশে থাকা ৩০,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। আইনি মারপ্যাচে আসছে না বিদেশের গুলো। লুটের অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। জামায়াত জোটে যাওয়া নেতাদের বিষয়ে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। ৭ সদস্যের কমিটি গঠন। টানাপোড়েন হলেও সংগঠন ভাঙার সুযোগ নেই বলছে নীতি নির্ধারকরা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের গ্যাস লাইনের লিকেজ। প্রায় ১.৫ বছরে ২৭৫ দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের। আহত ১.৫ শতাধিক। দ্রুত মেরামতের আহ্বান। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবার ১% সারচার্জ। কমেছে ৩০০ টাকার সিম করও। ১৫ বছরের প্রথমবার ভ্যাটের বোঝা হালকা হওয়ার প্রতীক্ষায় অপারেটররা। বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা। চীনা প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়ার আহ্বান শির। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাব্বিরা মজুমদার। ১ বছরের দুর্নীতিবাজদের দেশে বিদেশে থাকা ৪০,০০০ কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া। তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারেক সিদ্দিকীর প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারার ডিওএইচএসে ৭ তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা ১,০২৫ কোটি টাকা মূল্যের ৩৪৩টি বাড়ি এবং ৩৫ কোটি টাকা সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের এনসিএ। দুদকের তৎপরতার পরেই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। দুদকের তথ্যমতে ২০২৫ সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় ৪০,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ ৩০,০০০ কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে। রাষ্ট্র কর্তৃক মামলায় বা অনুসন্ধানের রায় শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পদগুলো বেহাত না হয় সেজন্য আমাদের অবরুদ্ধকরণ করা হয়ে থাকে। তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়। সংস্থাটির সাবেক এই মহাপরিচালক মনে করেন কাগজে কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন। আমাদের সময় পর্যন্ত দেখি নাই যে বাইরের দেশের কোনো সম্পদ বা অর্থ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। রাষ্ট্রের ভূমিকাটা যদি হয় তাহলে আপনার এই ক্রোক ফ্রিজগুলো কার্যকর হতে পারে, কিন্তু রাষ্ট্র সেই ভূমিকা নেয় না। জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা মনে করেন কেবল জব্দ করলেই হবে না, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে। যেই কয়জন জাজ আর যেই পরিমাণ মামলা, এই পরিমাণ জজ বাংলাদেশে নাই, যার জন্য মামলা হয় ঠিকই, বিচার আর হয় না। আর বিচার যখন হয় তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না, প্রমাণ করা যায় না যে দুর্নীতির মাধ্যমে অর্জনটাকে সে ভোগ করতে পারে নাই। ইতিমধ্যে সে যেভাবে পারে বেঁচে দেয়, অমুক করে তমুক করে, তার ভোগ করে, তার সাজাটা ইনভিজিবল হয় না। দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের সঙ্গে জোটে থাকা নেতাদের বিষয়ে কঠিন হচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনী জোটে যাওয়ার কারণ জানতে ৭ সদস্যের কমিটি গঠেছেন আমির মুহিবুল্লাহ বাবুনগরী। কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক সংগঠন হলেও হেফাজতের অনেক নেতাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। গুঞ্জন আছে নেতাদের জামায়াত থেকে দূরে রাখতেই এই কঠোর অবস্থান আমিরের। তাহলে কি ভাঙনের মুখে পড়ছে ইসলামপন্থীদের বৃহৎ এই সংগঠনটি? শফিক মুসির রিপোর্ট।
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে লাখো মানুষের জমায়েত শাসকদের বুকে ঠুকে দেয় ক্ষোভের পেরেক। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে হেফাজতে ইসলাম। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা, হামলা, ভয় ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর জুলাইয়ের রাজপথ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটে অংশ নেয় সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। জামায়াত জোটে থাকা 4টি রাজনৈতিক দলে হেফাজতের উপদেষ্টা, নায়েবে আমির, যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতারা রয়েছেন। এ নিয়ে তখন থেকেই টানাপোড়েন চলছিল সংগঠনটির ভিতরে। গত এপ্রিলে সামগ্রিক বিষয় নিয়ে হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে, যার ভিত্তিতে আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। এমন খবর চাউর হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজত ভাঙনের। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন মামুনুল হক সহ কয়েকজন নেতা। যারা আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি, সে বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ যে হেফাজতের কার্যকারিতাকে নষ্ট করার জন্য রাজনৈতিক সংগঠনে রাজনৈতিক কোনো সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা উচিতই না। মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, উনি বয়োবৃদ্ধ লোক, উনাকে যে কোনো কথা বললেই উনি বইলে ফেলায়। অন্যদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। হেফাজত ইসলামের সংগঠনের সাথে জামায়াতের বিরুদ্ধে হলেও বিশ্বাসগত কিছু বিষয় আছে, নীতিগত কিছু বিষয় আছে, এগুলো নিয়ে একটু সামান্য দূরত্ব আছে। বিগত নির্বাচনে বিভিন্ন জন, বিভিন্ন দল, বিভিন্ন দিকে গিয়ে অ্যালায়েন্স করেছেন, জোট করেছেন। আমরা সবাইকে সমন্বয় করে, আমির শাহ হুজুরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় 2010 সালে প্রতিষ্ঠা করা হয় হেফাজতে ইসলাম। ইসলামপন্থীদের এই প্ল্যাটফর্ম কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রায়শই নানাভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনদের ওপর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 4 বছর পর আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর 300 টাকা থেকে কমানো হচ্ছে। মোবাইল অপারেটররা বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে 15 বছরে প্রথমবারের মতো কমবে করের বোঝা। প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকের উপর আরোপিত 5% ভ্যাট শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। শুভকানের রিপোর্ট। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে 2022 সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2016 সালের মার্চ থেকে মোবাইল সেবায় 1% সারচার্জ আরোপ করে সরকার। সেতু চালু হলেও এখনও প্রতি 100 টাকায় 1 টাকা সারচার্জ দিচ্ছেন 18.5 কোটির বেশি মোবাইল সিম সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক 20%, কার্যকরী ভ্যাট দিতে হয় 18%। প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় 300 টাকা। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। আগে 120 টাকার প্যাকেজ নিতাম, এখন আমার 230 টাকার প্যাকেজ নিতে হয়। ডাটা কিনে চালানোর মতো সামর্থ্য বর্তমানে নাই। কল রেটটা একটু কমায় ফেলে, ইন্টারনেটের দামটাও কমালে ভালো হয় আমাদের। মোবাইল অপারেটর সূত্র বলছে, গত 10 বছরে সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জে প্রায় 2,800 কোটি টাকা।
একটা ব্রিজের জন্য করেছিল এবং অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তাও এখনও চলছে। সিম ট্যাক্স যেটা আছে এটা একটু যদি কমানো যায় কিনা, এবং দিজ আর দি থিংস উই হ্যাভ রিকোয়েস্টেড। গভর্নমেন্ট বলছে যে আমরা এটা দেখতে পারি। এছাড়া চলতি বছরেই 16,851 কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি 3 অপারেটরকে, যেখানে 7.5% হারে ভ্যাট দিতে হবে 1,284 কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও। পৃথিবীতে কোথাও স্পেকট্রামের উপর ভ্যাট নেওয়া হয় না। আমাদেরকে যদি এই সেম হারে স্পেকট্রাম দিয়ে যেতে হয় তাহলে কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্ট অনেক কমে আসবে। ব্রডব্যান্ড সেবায় 5% হারে ভ্যাট দিচ্ছেন প্রায় 1.5 কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। সরকারের প্রতি অনুরোধ থাকবে যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যেটা 5% ভ্যাট দিচ্ছে এটা 0%-এ নিয়ে আসা সম্ভব হয় কিনা। এদিকে টেলিকম খাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও। আমাদের কনজিউমারের কাছ থেকে 38% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2,500-এর বেশি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও গত 70 দিনে 97টি জাহাজে 27 লাখ মেট্রিক টন এলপিজি, এলএনজি, ডিজেল, ক্রুড অয়েল এবং জেট ফুয়েল আমদানির রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রচলিত দেশগুলোর পাশাপাশি হরমুজ প্রণালী এড়িয়ে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনে সংকট সামাল দেওয়া হয়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর 1 মাস থেকে 10 মে পর্যন্ত 70 দিনে জ্বালানিবাহী অন্তত 97টি জাহাজ নোঙ্গর করেছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একক হিসেবে পরিশোধিত ডিজেল এসেছে 30টি জাহাজে। এর বাইরে 24টি জাহাজে আমদানি করা হয় এলপিজি এবং এলএনজি আসে 20টি জাহাজে। জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং অপরিশোধিত জ্বালানি তেলবাহী আরও 23টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বার্থিংয়ে। বৈশ্বিক সমস্যা শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত 100-এর অধিক জ্বালানিবাহী জাহাজ এসেছে। এর ভিতরে এলপিজি রয়েছে, এলএনজি রয়েছে। একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনের জন্য বছরে 12 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয় সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় হরমুজ এরিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু এবং ফুজাইরা বন্দর থেকে লোড হচ্ছে বাংলাদেশের ক্রুড অয়েল। ইরান কনফ্লিক্টের জন্য আমরা স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারছি না। হরমুজ প্রণালীর বাইরে দিয়ে বাংলাদেশের যে আমদানি, সেটার সেই সাপ্লাই চেইনটা এটা ঠিক আছে। আগামীর সংকট মোকাবেলায় মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। রিফাইনারির ক্যাপাসিটি যদি আমরা বাড়াইতে পারতাম তাহলে আমরা কম দামে অপরিশোধিত তেল এনে সেখানে আমরা পরিশোধন করে মার্কেটে আমরা দিতে পারতাম। জাহাজের হিসেব অনুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে গত 2.5 মাসে 20,938 কোটি টাকা মূল্যের 26,83,000 মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছে। এখন জ্বালানি তেলবাহী যেমন চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, ঠিক তেমনি দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাস করে ফিরে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এরই মধ্যে পেট্রোল পাম্পগুলিতে ভিড় যেমন কমেছে, তেমনি চালু হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর, শিক্ষার্থীদের বিক্ষোভ, নিরাপত্তা ব্যর্থতার দায়ে প্রক্টরের পদত্যাগ সহ 5 দাবি, 24 ঘন্টার আলটিমেটাম। হাম উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাহিরের। জেলা পর্যায়ের হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়ে ঢাকায় এসেছেন অভিভাবকরা। এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। যে হিসেব, সেই হিসেব মতে হামের যে প্রাদুর্ভাব দেশে সেটির 2 মাস পূর্ণ হয়েছে, কিন্তু এর মধ্যেও হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু এখনও কমে আসেনি। হাসপাতালগুলোতে এখনও প্রতিদিনই ভিড় করছেন রোগীরা, বিশেষ করে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। বিশেষ করে আমরা রাজধানীর যে হাসপাতালগুলোতে দেখেছি, এখন হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীরা বেশি আসছে এবং সেই সঙ্গে ঢাকা মহানগরীর আশেপাশের যে
এলাকাগুলো আছে কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, এসব এলাকা থেকেই রোগী বেশি আসছেন এবং চিকিৎসকরা বলছেন প্রায় 70% বেশি রোগী এখন আসলে ঢাকার বাইরে। সেই হিসেবে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন তারা প্রান্তিক পর্যায়ে অর্থাৎ জেলা কিংবা উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে তাদের যে সেবা সেই কাঙ্ক্ষিত সেবা না পেয়েই কিন্তু তারা ঢাকামুখী হয়েছে। বিশেষ করে বিভিন্ন ভোগান্তির সঙ্গে আছে, তাদের যে রোগ নির্ণয় সেই রোগ নির্ণয় করা যাচ্ছে না এবং আইসিইউ কিংবা পিআইসিইউ সংকট সেসব হাসপাতালগুলোতে আছে, সেক্ষেত্রেই কিন্তু তারা ঢাকামুখী হচ্ছেন এবং ঢাকামুখী হতে গিয়ে তাদের বেশ ভোগান্তি এবং জটিলতা এবং আর্থিক ক্ষতি থেকে শুরু করে নানা ক্ষতি আসলে হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন সাধারণ যেই জ্বর, সর্দি এবং হামের যে উপসর্গগুলো আছে সেগুলো হলেই সাধারণ যেই ফার্মেসি সেই ফার্মেসি নির্ভর চিকিৎসা না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে। এবং আমরা রাজধানী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছি, এখানেও গত 24 ঘন্টায় 106 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং একজন মারা গেছেন। তো এই ছিল রাজধানী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর। দর্শক, ঢাকার ডিএনসিসি হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা ব্যর্থতার দায় দেখিয়ে প্রক্টরের পদত্যাগ সহ 5 দফা দাবি তাদের। মশাল হাতে নিয়ে শিক্ষার্থীদের অবস্থান। নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বুধবার রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্জান পয়েন্ট থেকে শুরু হয় বিক্ষোভ। মশাল হাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নারী শিক্ষার্থীরা। পরে সংহতি জানায় অন্য শিক্ষার্থীরাও। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় প্রক্টর অফিসের সামনে। সংক্ষিপ্ত সমাবেশে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার, ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আমরা নির্দিষ্ট কিছু দাবি আমরা ক্যাম্পাস প্রশাসনের জন্য কাছে জানাচ্ছি, যেন এই অঘটনের আমরা সঠিক তদন্ত এবং বিচার পাই। যে এই ঘটনার সাথে জড়িত যত দ্রুত সম্ভব তাকে ধরে আইনের আশ্রয়, আইনের মাধ্যমে তার যথাযথ সাজার ব্যবস্থা করবে। আলটিমেটাম দেওয়া হয়েছে, তার মধ্যে যেন যে অপরাধী তাকে শনাক্ত করা হয় এবং সর্বোচ্চ শাস্তি তাকে নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সময় সংবাদ, সাভার। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনে দেখা দিয়েছে লিকেজ। ফায়ার সার্ভিস বলছে 2025 সাল থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গ্যাস লিকেজ থেকে 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত 1.5 শতাধিক। লিকেজগুলো দ্রুত মেরামতে তিতাসের প্রতি আহ্বান ফায়ার সার্ভিসের। আরিফ হোসেনের ছবি নিয়ে শওকত আলী সৈকতের রিপোর্ট। বাতাসে তীব্র গন্ধ আর জমে থাকা পানির বুদবুদে স্পষ্টই বোঝা যায় বিতরণ ও সঞ্চালন লাইনের লিকেজ থেকে অনবরত বেরিয়ে আসছে গ্যাস। বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জের গোয়ালপাড়া, গলাচিপা, কলেজ রোড, জামতলা, দেওভোগ ও মাঝদার এলাকায় এই চিত্র। এছাড়া ফতুল্লার সস্তাপুর, জালকুড়ি, পঞ্চবটি, ভোলাইল, পাগলা ও নয়ামাটি এলাকাতেও লিকেজ আছে গ্যাস পাইপে। সবশেষ গত 11 মে ফতুল্লার লাকিবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 4 জন। আগের দিন গিরিধারা এলাকায় বহুতল ভবনের নিচ তলায় গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়, এতে দগ্ধ হন আরেক পরিবারের 5 জন। এসব ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। এলাকাবাসী আসলে সবসময় একটা আতঙ্ক নিয়ে থাকে, এই কখন গ্যাসের ব্লাস্ট হলো। গ্যাসের অনিয়ম, অব্যবস্থাপনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং অসচেতন
অসচেতনতায় আসলে আমি মনে করি যে এখানে দায়ী। ফায়ার সার্ভিস বলছে 2025 সালের জানুয়ারি থেকে এবছরের 11 মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে, আর এসবই ঘটেছে তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে। তাদেরকে আরও তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে। এই লিকেজের তথ্য যখন আমরা পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেটা রিপেয়ার করে, আর যেগুলো তাদের সক্ষমতার বাইরে সেগুলোর জন্য আমাদের ইয়ারলি কন্ট্রাক্টর নিয়োজিত আছে। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক, শিল্প ও বাণিজ্যিক বৈধ গ্রাহকের সংখ্যা প্রায় 1,48,000। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কারিগরি দক্ষতার ঘাটতি, নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সির সংকট ও পর্যাপ্ত সরকারি প্রচারণার অভাবে বিদেশে গিয়ে প্রতারিত হচ্ছেন খুলনার অনেকে। কেউ কাজ না পেয়ে ফিরছেন দেশে, কেউ হারাচ্ছেন সর্বস্ব। এতে কমছে রেমিটেন্স প্রবাহ। অবৈধ এজেন্সি ও দালাল চক্রের ফাঁদে পড়ে বিপাকে বহু প্রবাস প্রত্যাশী। মঞ্জুরুল হক মঞ্জুর তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা অঞ্চলে প্রতি বছর বিদেশগামী মানুষের সংখ্যা বাড়ছে, তবে কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরছেন অনেকে। খুলনার লবণচড়া এলাকার মেহেদি হাসান একটি এজেন্সির মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন 3 মাসের মধ্যেই। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ইলেকট্রিক কাজের সহকারী হিসেবে কাজ করছেন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, তখন যোগাযোগ করলে তারা আমাকে মারধর শুরু করে, অত্যাচার শুরু করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করে, পরে আমাকে বাসা দিয়ে বের করে দেয়। মেহেদির মতো প্রতারণার শিকার হচ্ছেন আরও অনেকে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা। দক্ষতার অভাব, অবৈধ ও অনির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালাল চক্রের কারণেই বাড়ছে দুর্ভোগ। এই জায়গার এজেন্ট, ওইখানে যে এজেন্ট, যত যাবতীয় লোক আছে, এরা এই টাকাগুলো মেরে খায়। আমি এই 11 মাস এখনো আমি এইসব পাসপোর্ট টাকা এখনো ফেরত পাই না। বিদেশ যাওয়ার আগে জেলা কর্মসংস্থান অফিসে 3 দিনের এমন সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়া হলেও এটিকে যথেষ্ট বলছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে কারিগরি প্রশিক্ষণ, বৈধ উপায়ে বিদেশ গমন নিশ্চিত করা সহ সরকারি সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাড়ানো জরুরি। দক্ষতা অর্জন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা অল্প কাজে তারা বেশি ইনকাম করতে পারবে। বিদেশে গিয়ে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দফতর। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে সেই রিক্রুটিং এজেন্সিকে আমরা এখানে শুনানির জন্য ডাকি। গত বছর খুলনা থেকে বিদেশে গেছেন 8,000-এর বেশি মানুষ, আর গত 6 মাসে প্রতারণার অভিযোগ করেছেন 68 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বেইজিংয়ে রাজকীয় অভ্যর্থনার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যখন থমকে আছে, ঠিক তখনই দুই নেতা মুখোমুখি হলেন। শুল্ক যুদ্ধের পাশাপাশি এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ। এছাড়া ট্রাম্প শির আলোচনা হতে পারে তাইওয়ান ইস্যুতেও। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। এক পর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ট্রাম্প শি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সমরমন্ত্রী পিটার হেগসেথ, অর্থমন্ত্রী স্টক বেজেন্স সহ আরও অনেকে। আলোচনা শেষে সন্ধ্যায় ভোজসভায় যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক আলোচনার আড়ালে এবারের মার্কিন প্রেসিডেন্টের সফরের বড় অংশ জুড়ে থাকবে ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে শান্তি চুক্তি যখন অনিশ্চয়তায়, তখন চীনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চান ট্রাম্প। যদিও বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প দাবি করেছেন ইরান সংকট সমাধানে কারো সাহায্যের প্রয়োজন নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের তেলের বাজারে প্রভাব পড়েছে। সেটিকেই আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান ও বাণিজ্য নিয়ে বেশি আলোচনা হলেও তাইওয়ান ইস্যু ট্রাম্প-শি বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সিনেটররা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তাইওয়ান ইস্যুতে বেইজিং এর কাছে কোনো ছাড় না দেওয়া হয়। অন্যদিকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমি কন্ডাক্টর চিপ আমদানির উপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের উপর পাল্টা চাপ দিতে পারে বেইজিং। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ এমপি মন্ত্রীর দেশে থাকা 30,000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। আইনি মারপ্যাচে আসছে না বিদেশের গুলো। লুটের অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবার 1% সারচার্জ। কমছে 300 টাকার সিম করও। 15 বছরের প্রথমবার ব্যাটের বোঝা হালকা হওয়ার প্রতীক্ষায় অপারেটররা। বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা। চীনা প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় অংশীদার হওয়ার আহ্বান শির। এই ছিল এখনকার সকাল 10টার সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ সাবরিনা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।